নির্বাচন সংক্রান্ত গুরুতর অসৎ আচরণ এবং অনিয়ম এবং সেই সাথে আর্থিক দুর্নীতির অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার সহ পুরো নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছেন দেশের বিশিষ্ট ৪২ জন নাগরিক। একই ধরনের চিঠি তারা প্রধানমন্ত্রী বরাবরও দেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, কিন্তু এই অভিযোগগুলোকে উদ্দেশ্য প্রণোদিত বলছে নির্বাচন কমিশন। আর তথ্যমন্ত্রী বলেছেন দেশের বিশিষ্ট ৪২ নাগরিকের এই বিবৃতি বিএনপি ড্রাফট। এখন কেন, কি উদ্দেশ্যে বিশিষ্ট নাগরিকরা বা বুদ্ধিজীবীরা এমন বিবৃতি দিচ্ছেন, এরকম চিঠি দিচ্ছেন, তার এবং এর প্রভাব কেমন, ফলাফল কেমন, এই নিয়ে আলোচনায় রাজকাহনী আছি। শারমিন চৌধুরী আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন। জানিপপের চেয়ারম্যান ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আছেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ আছেন, সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার এবং সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। স্বাগত জানাচ্ছি আপনাদের চারজনকে আজকের রাজকাহনে। আমরা শিরোনাম ঠিক করেছি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ, প্রভাব কেমন। ডক্টর তোফায়েল আহমেদ, শুরুতেই যদি উদ্দেশ্যের জায়গাটা জানতে চাই, আপনারা আসলে কেন এই সময়ে এসে এরকম অভিযোগ তুলছেন? নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন এটিকে উদ্দেশ্য প্রণোদিত বলছেন, শুরুতেই যদি একটু স্পষ্ট হই, কি উদ্দেশ্যে? ধন্যবাদ। না, উদ্দেশ্যটা খুবই সিম্পল। নির্বাচন কমিশনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে নির্বাচন কমিশনকে বহু উপদেশ পরামর্শ আমরা পর্যবেক্ষণ দীর্ঘদিন ধরেই সবাই করে আসছি, এবং বিশেষ করে যেই ৪২ জনের কথা বললেন, ৪২ জনের মধ্যে বেশ কিছু আছেন যারা সুজনের সাথে বিভিন্ন কাজে, বিভিন্ন আলোচনায়, লেখালেখি এগুলোতে অংশ নিয়েছেন। তারা এগুলো প্রথম থেকেই বলে আসছেন, এগুলো রেকর্ডে আছে, এবং এখানে নতুন করে এটা কোনো বিষয় না যে হঠাৎ করে এখন সে হঠাৎ করে মাটি থেকে গর্জে উঠলো কিছু মানুষ তারা এই কাজটা করছেন। এই যে ৪২ জন লোক আছে, এরা জাতীয় ভাবে পরিচিতি আছে, তারা বিভিন্ন সময় কাজগুলো করেছেন বিভিন্ন রকম ভাবে, বিভিন্ন ফোরামে। শুধু নির্বাচন কমিশন নয়, কেউ পরিবেশ নিয়ে কথা বলছেন, কেউ মানবাধিকার নিয়ে কথা বলছেন, এবং এটা দীর্ঘদিন ধরে এইসব বিষয় বিচারণা। সুতরাং এখানে এই যে এখন একটা বিশেষ সময় বেছে নিয়েছে, এটাও কোনো এমন কিছু ঘটে যায়নি। এই সময়টা এরকম কিছু কথা বললে এটা একটা কিছু হয়ে যাবে, বিস্ফোরণ হয়ে যাবে। আনা হয়েছে মাঝখান থেকে আসছে থেকে। আমার মনে হয় জনাব এম কে রহমান একটু ফোনে কথা বলছেন। জনাব এম কে রহমান যদি আমাকে শুনতে পান, অথবা ওনাকে যদি একটু মিউট করার সুযোগ থাকে। ডক্টর তোফায়েল, আপনি শেষ করুন। যে অভিযোগগুলো আনা হয়েছে সেই অভিযোগগুলো প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশনারই একজন, মানে কমিশনার, কিন্তু গাড়ি সম্পর্কিত অভিযোগটা ওনাদেরই নিজেদের অভিযোগ। ঠিক একরকম ভাবে মেশিন ক্রয় বিক্রয় নিয়ে যে বিষয়টা, এটাও অনেক পুরনো। এগুলো সব করা হয়েছে, সবগুলোকে একত্রিত করা হয়েছে। এই সব বলে এগুলো নিচে যাও, পারবে সেবা স্যার, দুজন লোক আছে, নিয়ে আস। জনাব এম কে রহমান, আপনি আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। আপনি যদি আমাকে শুনতে পারেন, আপনি আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। জি, আপনার কথা শোনা যাচ্ছে, আপনি ফোনে কথা বলছেন। যদি আপনি আমাদের সাথে, আপনার কাছে আমি আসবো ডক্টর তোফায়েলকে যদি শুনে শেষ করতে পারি, ইন্টারাপশন হচ্ছিল। জি ডক্টর তোফায়েল, আপনি যদি শেষটুকু। তাহলে এই সুনির্দিষ্টভাবে মাননীয় মহামান্য রাষ্ট্রপতির কাছে বলার উদ্দেশ্য হচ্ছে এই, সবাই চিন্তা করে যেটা ঠিক করছে, কারণ এটা শেষ আশ্রয়স্থল, এবং বিচারপতির সমপর্যায়ের যে সুপ্রিম কোর্টের বিচারপতির সমপর্যায়ের পজিশন তারা এনজয় করেন নির্বাচন কমিশন, তাদেরকে বিচারপতি অপসারণ বা বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য যে বিধান সংবিধানে আছে সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। সুতরাং এটা রাষ্ট্রপতির এখতিয়ার, রাষ্ট্রপতি ইচ্ছা করলে করতেও পারেন, নাও করতে পারেন। সুতরাং এটা অভিযোগ করা হয়েছে ওখানে, আর অভিযোগ যারা করেছেন তারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রসঙ্গে একটু পরবর্তীতে জানতে চাইবো যে আসলে সেই প্রক্রিয়া কিভাবে অভিশংসন, সেটি নিয়েও তো একটা ধোঁয়াশা রয়ে যাচ্ছে কিনা, আসবো সেটিতে। আমি জনাব ডক্টর কলিমুল্লাহ, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনি নির্বাচন কমিশনের সাথে কাজ করেন, নির্বাচন পর্যবেক্ষণের কাজটি করেন, সেখান থেকে আসলে এই যে অভিযোগ উঠছে নির্বাচন সংক্রান্ত, যদি বলি যে নির্বাচন সংক্রান্ত অনিয়ম অসদাচরণ, সেই বিষয়ে আপনার কি পর্যবেক্ষণ হবে? বিশিষ্ট নাগরিকরা যা বলছেন, আপনি কি একমত হবেন কিনা? দেখুন, যে প্রশ্নগুলো উত্থাপন করা হয়েছে তার হয়তোবা আংশিক সত্যতা আছে, তা না হলে আপনার এইরকম ভাবে
বিষয়গুলো এই সময় উত্থাপিত হতো না। এখন যে কোনো বিষয়ের আমাদের ভাই বলেন। গঠনমূলক দৃষ্টিকোণ থেকে ইতিবাচক ভাবে যদি বিষয়গুলোকে আমরা কগনিজেন্সে নিয়ে লেসন্স লার্ন হিসেবে নেই, যে উদ্দেশ্য হচ্ছে এর পুনরাবৃত্তি যাতে না ঘটে, এবং সামনে তো আরেকটা নির্বাচন কমিশন আসবে, তারা যেন বিষয়গুলো আপনার ফ্ল্যাগ আউট করে রাখেন বা রাখতে পারেন, এবং এ ধরনের কর্মকাণ্ড যাতে পরিহার করা যায়। কারণ তো মনে রাখতে হবে, এট দ্য এন্ড অফ দ্য ডে ট্যাক্স পেয়ারের মানি, করদাতাদের টাকা, এবং তার যে রিসোর্স বলুন, সেবা বলুন, সবকিছুর পেছনেই কিন্তু আপনার যারা এই মাথার ঘাম পায়ে ফেলে আপনার কাজ করেন, তাদের উপর দিয়ে বিষয়টা যায়। আর যে বিষয়টা আমার কাছে সবচেয়ে প্রধানযোগ্য মনে হয়েছে সেটি হচ্ছে, আমরা অসংখ্যবার ক্রমাগত বলে এসেছি যে প্রশিক্ষণের গুরুত্ব সমাধিক। সেই প্রশিক্ষণ বিষয়টিকে সবচাইতে হালকা ভাবে কিন্তু কমিশনে দেখা হয়েছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে জনসংযোগ। এই যে মার্কেটিং যে সাইডটা, সেটাকে সবসময় নেগলেক্ট করা হয়েছে, এবং তার ফলাফল এখন আমরা হাতে হাতে কিন্তু পাচ্ছি। কমিশন বরাবরই একটা নিম্ন ইম্পর্টেন্সের একটা অফিস হিসেবে বিবেচনা করেছে উইদিন, ফলে এই রকমের পরিস্থিতিটা তৈরি হয়েছে। আর যে সমস্ত নাগরিকেরা এই বিষয়গুলো উত্থাপন করেছেন, তারা মোটামুটি এইসব বিষয় নিয়ে কথাবার্তা বলেন দীর্ঘদিন ধরে, এবং বিষয়টা হঠাৎ করে বলছেন সেটা বলার কোনো সুযোগ নেই, এবং এ ধরনের কথা হয়তো ভিন্ন ডক্টর ভিন্ন ভাবে নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি বলছেন হয়তো আংশিক সত্যতা আছে, কোন অংশটাকে সত্য মনে হচ্ছে আর কোন অংশটুকুকে না? যেমন ধরুন এই যে গাড়ি ব্যবহারের যে বিষয়টা, এখন একজনের হয়তো এন্টাইটেলমেন্ট আছে দুটো গাড়ি ব্যবহার করার, সেখানে যদি 3টা গাড়ি ব্যবহার করেন তখন এই প্রশ্ন উঠবেই। সেই জন্য যার যেটা লেজিটিমেটলি জব পার্কের অংশ, সেটা নিয়ে কথা বলাটা সমীচীন না, সেটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। সেই সঙ্গে এ ধরনের আচরণ নিজ থেকে, মানে সেলফ সেন্সরশিপের যে একটা বিষয় আছে, কারণ আপনি সাংবিধানিক বডিতে ব্যাপৃত আছেন এবং শপথ গ্রহণ করেছেন, রাগ বিরাগের বশবর্তী হয়ে ব্যক্তির স্বার্থে আপনি এই ধরনের কাজ করবেন না। জনগণের ম্যান্ডেট আছে, সংবিধানে সেভাবে বলা আছে, তার ভিত্তিতে কিন্তু আপনার আচার আচরণ নির্ধারিত হবে। তো সেই সেন্সিটিভিটি গুলো সবসময় মাথায় রাখাটা জরুরি। জি, তার মানে দুর্নীতির জায়গাটা একটা আংশিক সত্যতার জায়গা হয়তো আপনি বলছেন। আরো একটু স্পষ্ট হবো নিশ্চয়ই পরের অংশে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। আমি ডক্টর বদিউল আলম মজুমদার আপনার কাছ থেকেও জানতে চাই, এই বিষয়েই জানতে চাই যে আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে, নির্বাচন কমিশনার সাদাত হোসেনই বলছেন যে নেতৃস্থানীয় যারা আছেন, আপনারা 42 জন বিশিষ্ট নাগরিকদের মধ্যে তাদের অনেকে ব্যবসা করতে চেয়েছিলেন, ব্যবসা না পেয়ে এইরকম ক্ষুব্ধ হয়ে এরকম অভিযোগ তুলে থাকতে পারেন আপনারা, এমন একটা বিষয় তিনি বলছেন। একটু যদি স্পষ্ট হই, আপনারা যদি বলেন নেতৃস্থানীয় আপনাদের মধ্যে কারা আছেন, বা যদি আরো অন্যভাবে বলি যে কাদের উদ্যোগে কিভাবে এই 42 জনকে একসাথে করে প্ল্যাটফর্ম করা গেল? ডক্টর বদিউল আলম মজুমদার, একটু আনমিউট করতে হবে আপনার ডিভাইসটি। অনেক ধন্যবাদ। আমার জানা ছিল না যে নির্বাচন কমিশন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, এটা ব্যবসা বাণিজ্যে লিপ্ত, এবং আমার জানা মতে যে 42 জনের মধ্যে কেউ ব্যবসা বাণিজ্যের সাথে লিপ্ত নয়, এবং নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন করা, ওই যে নাগরিকদের দায়িত্ব নাগরিক দায়িত্ব পালন করা। ব্যবসা বাণিজ্যের সম্পর্ক নির্বাচন কমিশনের সাথে এটা আমার কাছে বোধগম্য না। আর আরেকটা যে জিনিস যেটা মানে হাস্যাস্পদ, যে ওই যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এখন এই অভিযোগ এড়িয়ে যাওয়ার জন্য তারা অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলছে। তো এটা হলো পুরনো একটা ওই যে খেলা, সেই তারা এই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তিরা, তারা এইরকম পুরনো খেলা পাশ কাটিয়ে যাওয়ার এইরকম একটা প্রচেষ্টা চালাচ্ছেন। আর এই যে তারা যে কথা, যে এই কাজটা করছেন, আরেক দিকেও দেখা যায় যে আগে ওই যে রাজরাজদের আমলে যখন যুদ্ধক্ষেত্রে কেউ যুদ্ধক্ষেত্র থেকে দুঃসংবাদ নিয়ে আসতো, তখন ওই যে দুঃসংবাদ নিয়ে আসতো তাকে প্রথম তাকে হত্যা করা হতো, কারণ কেউ দুঃসংবাদ দিতে পারবে না। তো এই যারা দুঃসংবাদ দিচ্ছে, কিল দি মেসেঞ্জার,
তো এই ধরনের একটা হাস্যাস্পদ, এই ধরনের একটা ওই যে দুঃখজনক তারা আচরণে লিপ্ত হয়েছে, তাদের বিরুদ্ধে, আর ধরেন যদি ধরেও নেওয়া হয় যে তর্কের খাতিরে কেউ হয়তো ব্যবসা ওই যে তাদের সাথে কোন রকম লেনদেনের সম্পর্ক সৃষ্টি করার চেষ্টা করেছে, ওটা সুস্পষ্ট না করে, আর এটা যদি সত্যও হয়, এবং আমি নিশ্চিত এটা সত্য না, সত্য হয়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে যে অভিযোগ, তো এটা কি, এই অভিযোগগুলো কি ওই যে বিলুপ্ত হয়ে যায়? তাদের দায়িত্ব হলো তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলো তারা সম্পর্কে তাদের বক্তব্য দেওয়া। কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটা ভিন্ন, সুস্পষ্ট হয়ে বলুক, কিন্তু ওই যে তারা নিজেদের বিরুদ্ধে অভিযোগগুলো এড়ানোর জন্য এই কাজটা করছে। এবং ডক্টর বদিউল আলম মজুমদার, আপনাদের এই যে অভিযোগের জায়গায় দুর্নীতির যে অভিযোগগুলো করছেন আপনারা, যেটির কথা নাজমুল হাসান কলিমুল্লাহও বলছেন সত্যতার জায়গাটি, সেটির জন্য আপনারা দুর্নীতি দমন কমিশনে কেন যাচ্ছেন না? দুর্নীতি দমন কমিশন তো এর জন্য একটা স্বীকৃত প্রতিষ্ঠান। আমরা সম্পূর্ণভাবে সাংবিধানিকভাবে এবং আইনানুগভাবে আমরা অগ্রসর হয়েছি। আপনি সংবিধানের 96 অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে যে রাষ্ট্রপতি যদি কোনো সূত্র থেকে কিংবা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে যদি এরকম অভিযোগ পেয়ে থাকে, তাহলে তিনি তদন্ত করার নির্দেশ দিতে পারেন। তো আমরা নাগরিক হিসাবে আমরা এই তথ্য দিচ্ছি, আমাদের অভিযোগ আমরা উত্থাপন করছি, এবং এটাই সাংবিধানিক পন্থা, এবং তারা সাংবিধানিক পদে অধিষ্ঠিত। যে বিচারকদের অপসারণের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারকদের অপসারণ করতে হবে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত করে। ঠিক তেমনি ভাবে সংবিধানের 158 অনুচ্ছেদে যে নির্বাচন কমিশনের জন্য একই রকম বিধান রাখা হয়েছে, যাতে তাদেরকে কেউ জোর করে অপসারণ করতে না পারে, তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য। তো আমরা সাংবিধানিকভাবে, আইনানুগভাবে আমরা এই পদক্ষেপ নিয়েছি। এটা একদম স্পষ্ট। ডক্টর বদিউল আলম মজুমদার, এই বিষয়ে নিশ্চয়ই জনাব এম কে রহমানের কাছ থেকে আমি জানবো, কিন্তু ওই প্রশ্নটা যে এই প্ল্যাটফর্মটা হলো কি করে, মানে 42 জন নাগরিককে কি আপনাদের মধ্যে থেকে কেউ অ্যাপ্রোচ করলেন? কিভাবে তারা সবাই মিলে একসাথে এসে এইটি ঐকমত্যে পৌঁছালেন বা চিঠিটি দিলেন ঐকমত্যে? আপনার অন্যান্য প্যানেলিস্টরা যেটা বলেছে, এই বিষয় নিয়ে বহুদিন থেকেই বহু ব্যক্তি সোচ্চার যে এই গত 2017 সালে তারা দায়িত্ব গ্রহণের পর থেকে একটার পর একটা তারা বিতর্কিত নির্বাচন করছে, এবং একই সাথে তারা যে আর্থিক অসদাচরণে লিপ্ত হয়েছে। তো এই যে মানুষের মধ্যে যে এই সম্পর্কে ক্ষোভ আছে মানুষের মধ্যে, যে তাদের এর বিরুদ্ধে যে তাদের একটা অবস্থান আছে, এই অবস্থান থেকেই আলাপ আলোচনার মাধ্যমে এটা এই 42 জন ব্যক্তি একত্রিত হয়েছে। এবং 42 জন ব্যক্তি কিন্তু বিভিন্ন পেশার, বিভিন্ন মতের, বিভিন্ন পথের, বিভিন্ন রকমের ওই যে দৃষ্টিভঙ্গির লোক, এবং তারা সবাই মনে করেছে নির্বাচন হলো শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদলের পথ। কিন্তু নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তাহলে শান্তিপূর্ণভাবে, নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা বদলের পথ রুদ্ধ হয়ে যায়। তখন ধন্যবাদ ডক্টর বদিউল আলম মজুমদার। 42 জন ব্যক্তি ঐক্যমত্য হয়েছে, মানে আরো কাউকে অ্যাপ্রোচ করা হয়েছিল কিনা বুদ্ধিজীবীদেরকে, সেটিও একটু জানবার আগ্রহ ছিল। আমি জনাব এম কে রহমানের কাছ থেকে জানি যে সাংবিধানিকভাবে, আইনগতভাবেই এই অভিযোগটি তোলা হয়েছে। ডক্টর বদিউল আলম মজুমদার এটি স্পষ্ট করছেন। সেখান থেকে কিন্তু নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন বলছেন এটি শিষ্টাচার বহির্ভূত, স্বাধীনতা বিষয়েও তিনি প্রশ্ন করছেন, যে স্বাধীনতার মধ্যে থেকে কাজ করার আহ্বান জানাচ্ছেন। এই প্রক্রিয়াটিকে আপনি কিভাবে বলবেন, এবং নির্বাচন কমিশনের যে বক্তব্য মানে কিভাবে মূল্যায়ন করছেন আপনি? আমাকে শোনা যাচ্ছে শারমিন? জি জি, শুনতে পাচ্ছি জনাব এম কে রহমান, আপনাকে শুনতে পাচ্ছি। একটা আমি কালকে রাতেই শুনেছি, আমি ঢাকার বাইরে ছিলাম, যে এরকম 42 জন বিশিষ্ট নাগরিক এই সর্বজন নিন্দিত নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটি, শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। সর্বজন নিন্দিত একটি নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটি অ্যাপিল করেছেন মহামান্য রাষ্ট্রপতির কাছে, এবং এটা একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করার জন্য তারা এই যে অভিযোগ করেছেন, মূলত 6টি অভিযোগ, কিন্তু সব মিলিয়ে 9টি অভিযোগ করেছেন তারা। সেই অভিযোগগুলো আমি পড়ে দেখেছি, পত্রিকা আমার সামনেই আছে, এবং এই গুরুতর অসদাচরণ এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, আর যে ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি
আর্টিকেল 96 ক্লজ 5 বলছেন, যে ক্ষেত্রে কাউন্সিল অথবা অন্য কোন সূত্র হইতে প্রাপ্ত তথ্যে রাষ্ট্রপতি এইরূপ বুঝিবার কারণ থাকে যে কোন বিচারক, এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিচারকের বিরুদ্ধে বলছে। আবার হ্যাঁ, আর আর্টিকেল 118 যেটা ইলেকশন কমিশনের ব্যাপার, এই ইলেকশন কমিশনের আর্টিকেল 118 এর 5 এর প্রভাইসো, সেখানে বলছে শর্ত থাকে যে সুপ্রিম কোর্টের বিচারক যে পদ্ধতি ও কারণে অপসারিত হইতে পারেন সেই পদ্ধতি ও কারণ ব্যতীত কোনো নির্বাচন কমিশনারকে অপসারিত হইবেন না। সো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সুপ্রিম কোর্টের জাজ যেভাবে অপসারিত হইবেন সে ধরনের কনস্টিটিউশনাল একটা প্রোটেকশন দেওয়া হয়েছে, এবং এটা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, মেম্বার, তারপর অডিটর, কম্পিউটার জেনারেল, এদের বেলায় এগুলো বলা হয়েছে। এখন যে অভিযোগগুলো আসছে, এটা ফর দি ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ এই নির্বাচন কমিশন কিন্তু 15 ফেব্রুয়ারি 96 একটা নির্বাচন করেছিলেন, ঘৃণিত নির্বাচন। তখন এই অভিযোগটা আসে নাই। মাগুরার নির্বাচন একটা হয়েছে, জাস্টিস রৌফ ছিলেন তখন। ঢাকা মিরপুরে একটা নির্বাচন হয়েছিল, যে নির্বাচন আন্দোলনের প্রেক্ষাপটে সরকারকে বদলাত করতে বাধ্য হয়েছিল। এখন যে অভিযোগগুলো এসছে, এখানে গুরুতর অসদাচরণ এবং টাকা পয়সা তছরুপের ব্যাপার এসছে। এটা মহামান্য রাষ্ট্রপতি যে ক্ষেত্রে কাউন্সিল অথবা অন্য কোনো সূত্র হইতে প্রাপ্ত, অন্য সূত্র হইতে প্রাপ্ত এই যে 42 জন নাগরিক, সিনিয়র সিটিজেন অথবা বিশিষ্ট নাগরিক যে অভিযোগটি করেছেন, মহামান্য রাষ্ট্রপতি এখন দেখবেন উনি সূত্র হইতে প্রাপ্ত রাষ্ট্রপতি বুঝিবার কারণ থাকে যে উনি অসদাচরণ করেছেন, তাহলে উনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা অ্যাক্টিভেট করবেন, তাহলে তদন্ত করার জন্য উনি বলবেন। জি, জনাব এম কে রহমান, আরেকটু যদি স্পষ্ট হই, এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নিয়ে যে ধোঁয়াশাটা, কারণ আইনমন্ত্রী বলেছিলেন তখন যে ষোড়শ সংশোধনী বাতিলের মাধ্যমে অটোমেটিক্যালি আবার এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল হবে না। এবং আমরা যদি এখন গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে যদি বাংলাদেশের সংবিধান অনুসন্ধান করি, সেখানে 96 অনুচ্ছেদটা কিন্তু ষোড়শ সংশোধনীর পরের যেটি আর কি বাতিল হয়ে যাওয়ার, মানে সেই 72 সংবিধানের যেটির কথা আপনারা বলছেন সেখানে আমরা পাচ্ছি না। এইটি কি আসলে, এই প্রক্রিয়াটি কি খুব স্বচ্ছ, মানে এভাবে হবে এটি একদম ঠিকঠাক করা? 16th অ্যামেন্ডমেন্টের জাজমেন্টের পরে পুরোনোটা বাতিল হয়ে গেছে, অরিজিনালটা পরেরটা স্টোর হবে, কিন্তু গভর্নমেন্ট একটা আপিল করেছেন, এখানে লিভ পিটিশন দায়ের করেছেন, হয়তো সেই কারণেই এটা ওয়েবসাইটে দেখা যাচ্ছে না যে গভর্নমেন্ট ইজ ওয়েটিং ফর এ ডিসিশন ফ্রম দি সুপ্রিম কোর্ট। এখন এই ওয়েটিং অবস্থায় কি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অ্যাক্টিভেটেড হবে, মানে কার্যকর করা সম্ভব হবে? এখানে ভ্যাকুয়াম থাকতে পারে। আমার সার্ভে, আমার ব্যক্তিগত ভিউ হলো, মতামত হলো, এই ভ্যাকুয়ামটা যে ক্রিয়েট যদি হয়ে থাকে, ভ্যাকুয়ামটা ফিল আপ করা উচিত। এবং এখানে এই সাংবিধানিক পদে যারা দায়িত্ব পালন করছেন তাদের যদি মিসকন্ডাক্টের প্রশ্ন জাগে, তাহলে এটা কি ইট মাস্ট বি অ্যাটেন্ডেড। সেখানে মহামান্য রাষ্ট্রপতি একটা পদ্ধতি বের করবেন, এটা তো অ্যাটেন্ড করতে হবে। বিকজ যদি সুপ্রিম আপিল বিভাগটা বাতিল করে দেন হাইকোর্টের রায়, তাহলে তো বাতিল হয়ে গেল। টিল দ্যাট টাইম তো এটা ভ্যাকুয়াম সৃষ্টি হলে এই ইলেকশন কমিশন, তারপর সুপ্রিম কোর্টের জাজ, তারপরে পিএসসি চেয়ারম্যান, মেম্বার, তারপরে অডিটর, কম্পিউটার জেনারেল, এদের বিরুদ্ধে অভিযোগ আসতে পারে। স্পষ্ট। অনেক ধন্যবাদ জনাব এম কে রহমান। আমি বিরতির পরে এসে একটু জানতে চাইবো যে শূন্য অবস্থা যদি থাকে, যে অবস্থার কথা জনাব এম কে রহমানও বলছেন, তার জন্য কোনো বিকল্প প্রস্তাব আছে কিনা ডক্টর বদিউল আলম মজুমদার প্রশ্নটি নিয়ে আসতে চাই। ফিরছি রাজকাহনে। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। ডক্টর বদিউল আলম মজুমদার, বিরতির আগে যে প্রশ্নটি করে গিয়েছিলাম সেখানেই ফিরছি, যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নিয়ে যদি একটা শূন্যতা থাকে, অস্পষ্টতা থাকে, আপনাদের কি কোনো বিকল্প প্রস্তাব আছে কিনা? রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছেন যখন তখন। আমার মনে হয় না কোনো শূন্যতা আছে, কারণ যদিও আইনমন্ত্রী বলেছেন যে 16তম সংশোধনী বাতিল হওয়ার পরে যে আগের যে পূর্ণাবস্থা আবার ফিরে আসবে না, কিন্তু সাম্প্রতিককালে আদালতের যে কার্যক্রম, আদালতের যে সিদ্ধান্ত, তার থেকে আমাদের কাছে এটা স্পষ্ট যে আগের অবস্থা আবার ফিরে এসছে। সাম্প্রতিককালে একজন বিচারকের বিরুদ্ধে কাউন্সিল গঠন করে তদন্ত করা হচ্ছে, তার মানে আদালতের নির্দেশেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আবার ডক্টর বদিউল আলম মজুমদার কোন বিচারপতির বিরুদ্ধে, মানে আমরাও একটু স্পষ্ট হই, কোন বিচারপতির বিরুদ্ধে এরকম অভিযোগ এসেছে?
আমার এখন নামটা মনে নেই, আমি আপনাকে পরে দিতে পারবো, আমার এখন নামটা মনে নেই। তো এই কার নাম? হ্যাঁ, এম কে রহমান সাহেব হয়তো বলতে পারবেন কোন বিচারপতি, এবং উনি বলছিলেন আমি শুনেছি বিচারপতি কাজী রেজাউল হক। ওকে, জি, তার আমি বিরুদ্ধে কি শুনেছি। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তদন্ত শুরু করেছে, মানে বিষয়টা এরকম? এটা শুনেছিলাম যে ওখান থেকে শোকজ করা হয়েছে, সে রিপ্লাই দিয়েছে। তারপরে কি হয়েছে এটা আমরা জানতে পারিনি, বাট তাদের মানে বিষয়টি- এটা মিডিয়া এসছে। আরো দুজন বিচারপতি তাদেরকে লিস্টের বিচার কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছে বা 1 বছরের উপর সময়। জি। মাননীয় প্রধান বিচারপতি তো লিস্ট দেওয়ার অধিকারী, উনি পাওয়ার, he has the power to constitute the benches. ওনাদেরকে কোনো বেঞ্চ দিচ্ছেন না। আমরা জি। শুনেছি, আমি অবশ্য খুঁজে দেখছিলাম যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়েছে কিনা, এই খবরটি পাচ্ছিলাম, কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করবার খুব স্পষ্ট খবর পাচ্ছিলাম না, যার কারণে স্পষ্ট হওয়ার জন্য প্রশ্নটি। জি, ডক্টর মজুমদার, আপনি যদি শেষ করতেন। সুপ্রিম আমি মনে করি এটাই আমি একটা জিনিস বলতে চাই, এম কে রহমান সাহেব এবং মজুমদার সাহেব বলতে পারবেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কেস টু কেস গঠন করা হয়, শুধু চিফ জাস্টিস থাকবেন, বাকি 2 জাজ কিন্তু প্রত্যেকটা কেস ক্ষেত্রে হয়তো ডিফারেন্ট হতে পারে। কাউন্সিল ইজ দেয়ার, এটা অন দি বেসিস অফ এটা কেস টু কেস এটা গঠন হবে। জি, বেরি করবে, রাষ্ট্রপতি প্রয়োজনে গঠন করতে পারেন যে কোনো। আমরা যেটা করেছি যে আমরা একটা অভিযোগ করেছি, আমরা ওনাদেরকে দোষী সাব্যস্ত করি নাই, এবং আইনানুগভাবে সাংবিধানিকভাবে আমরা ওনাদের বিরুদ্ধে অভিযোগ করেছি, এবং রাষ্ট্রপতির বিবেচনায়, এবং আমরা বিশ্বাস করি যে রাষ্ট্রপতি এইরকম গুরুতর অভিযোগ এটা আমলে নেবেন, আমলে নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেবেন। তো আমরা মনে করি যে এটাই সঠিক পথা এবং এটাই নিয়মতান্ত্রিক, এটাই। জি, ডক্টর বদিউল আলম মজুমদার, এরপরে নিশ্চয়ই আসবো। আমলে নিয়ে তদন্ত শুরু করার পরে কি হবে, মেয়াদ তো আছে 1 বছর 2 মাসের মতো সময় এই নির্বাচন কমিশনের, আসবো সেই প্রসঙ্গে। কিন্তু যে অসদাচরণের অভিযোগ তুলছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, বলছে অসদাচরণ কি তা বুঝলাম না, তাদের সেই সময় বিষয়গুলো তুলে ধরা উচিত ছিল, আর নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করতে পারতেন। মনে হয় একাদশ নির্বাচনের পরে কথা বলছেন। ডক্টর তোফায়েল আহমেদ, আপনি কি বলবেন, অসদাচরণ কি তা বুঝতে পারছেন না নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, আর সেই সময় কেন নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা না, সেই সময় কেন ব্যবস্থা না? ডক্টর তোফায়েল। এটা যারা এই বিষয়টা হচ্ছে, এগুলোর প্র্যাকটিস ভিন্ন। নির্বাচনী ট্রাইব্যুনালে যাবেন ক্যান্ডিডেটরা, নির্বাচনী ট্রাইব্যুনালে কোন নাগরিক যাবে না। নির্বাচনী ট্রাইব্যুনালে যাবেন যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, যার প্রতি অবিচার হয়েছে বলে মনে করবেন, তিনি যাবেন। কিন্তু এখন যে অভিযোগগুলো করা হয়েছে সেগুলো সঠিক জায়গা মতোই করা হয়েছে, সঠিক পদ্ধতিতে করা হয়েছে, এবং এটা রাষ্ট্রপতির এখতিয়ার, রাষ্ট্রপতি যা ভালো মনে করবেন তাই করবেন। কারণ ওই নির্বাচনের ট্রাইব্যুনাল বা অন্যান্য কিছু বা অ্যান্টি কারাপশনে এগুলো যাওয়ার স্কোপ নাই। অ্যান্টি কারাপশন কমিশনে গেলে অ্যান্টি কারাপশন কমিশন আরেকটা কমিশনের বিরুদ্ধে এখন এটা করতে পারবেন না রাষ্ট্রপতির অনুমতি ছাড়া। সুতরাং এটা রাষ্ট্রপতিরই অ্যাবসলিউট অথরিটি। রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে পারবেন বা যা যা তা করবেন, কিন্তু রাষ্ট্রপতি অফিস থেকেই হবে। এটা আমার ধারণা, এটা আমি যতটুকু বুঝি নিয়ম কানুন এবং সংবিধান। জি জি, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনার মনে হয় অডিওটি মিউট করা জিনিস হচ্ছে। জি, নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি আমাকে শুনছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে এই প্রশ্নটি করতে চাই যে যে এই বিষয়গুলো, মানে নির্বাচন কমিশন এই অবস্থায় গেল কেন, এত অভিযোগ তার বিরুদ্ধে আনার সুযোগ হচ্ছে কেন, দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া চলছে কেন, মানে বাকি তো আছে 1 বছরের মতো মেয়াদ, 1 বছর 2 মাসের মতো। দেখুন, মানে বাংলায় সহজবোধ্য একটি কথা আছে, সেটি হচ্ছে এক হাতে তালি বাজে না। তারা তাদের যে আচরণগুলো করেছেন বা যে কাজকর্মগুলো করেছেন সেইগুলোর প্রপার মার্কেটিং হয়নি, এবং সেটা করার দায়িত্ব পিআরও অফিসের। এবং বরাবরই নতুন যে ভবনটি তৈরি করা হয়েছে প্রচুর অর্থ ব্যয় করে, সেখানেও কিন্তু পিআরও অফিসের জন্য যেটুকু স্পেস রাখা হয়েছে তা সত্যি রীতিমতো বিস্ময়ের উদ্রেক করে। কারণ এই মার্কেটিং দিক যারাই গুরুত্বহীন বিবেচনা করবেন এই ডিজিটাল যুগে, তাদের কপালে খারাপই আছে, এবং সেটি বিল্ট ইন প্রবলেম। আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে আপনার প্যাকেজিং, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট।
ক্রমাগতভাবে সিভিল সোসাইটি থেকে যে রেসপন্স গুলো এসছে সেগুলোকে শুধুমাত্র তির্যক দৃষ্টিতে দেখা এবং আস্তিনের নিচে নিয়ে যাওয়ার একটা চেষ্টা কিন্তু বরাবর আমরা দেখেছি। মানে ইতিবাচক ভাবে বিষয়গুলোকে যদি তারা দেখতেন যে সমালোচনাগুলো করা হচ্ছে সেগুলো গঠনমূলক ভাবে দেখে কারেক্টিভ মেজার গুলো যদি নিতেন তাহলে ডেফিনেটলি এই সমালোচনাগুলোর একটা মূল্য থাকতো এবং আমরা পৃথক করে ফেলতে পারতাম কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড। কিন্তু সব তালগোল পাকিয়ে এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে বা হয়েছে, এটা কালেকটিভ ফেলিওর আমি বলবো, শুধুমাত্র কমিশনের ফেলিওর নয়, আমাদের সিভিল সোসাইটির ফেলিওর। কারণ আমরা বক্তব্য রাখার জন্য বক্তব্য রেখে গেছি, সেটা ফলো করিনি এবং পারসিস্টেন্টলি কনসিস্টেন্টলি ফ্ল্যাগ আউট করিনি। মানে এক ধরনের স্বগতোক্তির মতো কাজ হয়েছে, যেটা কাম্য ছিল না। জি, স্পষ্ট। জনাব এম কে রহমান, আপনি যদি আমাকে শুনতে পারেন, আপনার কি পর্যবেক্ষণ যে এই অবস্থায় নির্বাচন কমিশন তাহলে এসে কেন পৌঁছলো? আপনিও বলছিলেন শুরুতেই যে সর্বজন নিন্দিত নির্বাচন কমিশন, এই অবস্থায় এসে কেন পৌঁছলো এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? তথ্যমন্ত্রী আজকে বলছেন যে বিশিষ্ট নাগরিক যে বক্তব্য সেটি বিএনপির ড্রাফট বা বিএনপির বক্তব্যের প্রতিফলন, এটি নিয়েও যদি আপনি একটু বলতেন। কে বলছেন এটা? তথ্যমন্ত্রী বলছেন, ডক্টর হাসান মাহমুদ। সেটা উনি মন্ত্রী, উনি রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে কি বলছেন না বলছেন সেটা ওনার ব্যাপার। কিন্তু ইলেকশন কমিশন বোধহয় রফিকুল ইসলাম সাহেব ইলেকশন কমিশনার, তারপর ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন, এরা বোধহয় বলেছেন যে মিসকন্ডাক্ট কি সেটা আমরা বুঝতে পারিনি। মিসকন্ডাক্ট কি এটা তো ডিকশনারি খুললেই হয়, কনস্টিটিউশন দেখলেই হয়, এটা নিয়ে তো একটু দূরে যাওয়া লাগে না। ওনারা তো কিছু লেখাপড়া জানেন, ওনারা বক্তৃতা দিয়ে বেরিয়েছেন বিভিন্ন ট্রেনিং এ, দ্যাট ইজ দ্য কনস্টিটিউশনাল ডিউটি। ওনারা সেখানে যে টাকা নিয়েছেন এইসব অভিযোগ করেছে ওখানে, এখন অভিযোগ দিয়েছে, অভিযোগটা তদন্ত হোক। যদি ইফ ইট ইজ নট প্রুভড ট্রু তাহলে তো দে আর এক্সোনারেটেড, অসুবিধা কি? এখানে সাংবিধানিক পদে যারা অধিষ্ঠিত তাদের বেলায় এই সাংবিধানিক পদটা রাখা হয়েছে, একটা প্রোটেকশন দেওয়া হয়েছে যে না, তাহলে সাংবিধানিক পদে অধিষ্ঠিত তাদের প্রতি যদি অভিযোগ আসে সেটা অর্ডিনারি ক্রিমিনাল কোর্টে এটা যাবে না, সাংবিধানিক ভাবে এটা নিষ্পত্তি হবে। জি, জনাব এম কে রহমান, একটু যদি একটু জানতে চাই যে এটি নিশ্চয়ই খুবই নিন্দিত একটা বিষয়, এই ধরনের এই অভিযোগগুলো খুবই মানে ধিক্কার দেবার মতো যদি তা সত্য হয়। কিন্তু এরকম অভিযোগ কি আমাদের যদি বলি আমলা বা মন্ত্রী, সরকারি কর্মকর্তা কর্মচারী অনেকের বিরুদ্ধেই বা শিক্ষক সমাজ অনেকের বিরুদ্ধেই কি এরকম অভিযোগ নেই? মানে এটি কি একটা সাধারণ বিষয় হয়ে গেছে কিনা বাংলাদেশের প্রেক্ষাপটে এই অভিযোগ? সেটা গভর্নমেন্ট সার্ভিসের যে লটা আছে সে ল অনুযায়ী হবে। বিভিন্ন কর্পোরেশন বিভিন্ন জায়গায় যারা কর্মরত আছেন তাদের ব্যাপারে আইন আছে, দেশে ফৌজদারি পেনাল কোড আছে, ফৌজদারি কার্যবিধি আইন আছে এবং রেলিভেন্ট ল রয়ে গেছে, সেই আইন অনুযায়ী সেগুলোকে অ্যাডজুডিকেট করা হয়। আর সাংবিধানিক পদে যারা আছেন তাদের জন্য সংবিধানে এর প্রভিশনটা রাখা হয়েছে। এখন ওনারা যদি এত কিছু করার পরেও যদি মনে করেন যে না ওনারা দে আর রেডি টু ডিফেন্ড, ওইসব কথার অর্থ কি ডিফেন্ড করা? আমিও ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেনের কথা কিছু শুনেছি যে এই ধরনের অভিযোগ না করাই উচিত ছিল, সংঘ ধরনের সৌজন্য হয়নি। কিন্তু ওনারা যে কাজটি করছেন, এই প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি অভিযোগ, যে 9টা অভিযোগ, ওনারা বলুক যে না দে আর নট ইনভলভ ইন দিস টাইপ অফ, ওনারা বলুক যে ওনারা স্পষ্ট। এইখান থেকে আমি ডক্টর বদিউল আলম মজুমদার একটা প্রশ্ন করি, আমি জানি না সময় কতটুকু পাবো, বিরতিতেও যেতে হবে একটা। সেটি হচ্ছে যে আপনারা যে অভিযোগ করছেন এই অভিযোগগুলো, এ ধরনের অভিযোগ সুশাসনের জন্য নাগরিক আপনাদের পক্ষ থেকে আগেও করা হয়েছে বা টিআইবির পক্ষ থেকে আগেও করা হয়েছে, কিন্তু একই রকম বক্তব্য নির্বাচন কমিশন উদ্দেশ্য প্রণোদিত বা খুব একটা আমলে নেন নাই। এবারে কি আপনারা যে অভিযোগগুলো করছেন একদম তথ্য প্রমাণ সহকারে, সবগুলো অভিযোগের প্রমাণ সহকারে করছেন ডক্টর মজুমদার? আমরা তদন্তকারী সংস্থা নয়, যে অনেকগুলো আমরা যে তথ্যগুলো এখানে উপস্থাপন করেছি এগুলো পত্রপত্রিকা এসছে, এগুলো অনুসন্ধানী রিপোর্ট, গণমাধ্যমের অনুসন্ধানী রিপোর্টে এসছে। যে যেমন তারা বক্তৃতা না দিয়েই তারা অর্থ করে নিয়েছে, প্রকাশস্থ করেছে। তারা এই যে নিয়োগের দুর্নীতি একজন নির্বাচন কমিশনার নিজে তিনি প্রকাশ্যভাবে এই অভিযোগ করেছেন ওই যে প্রধান নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এগুলো, এইসব অভিযোগগুলো আমলে নেওয়া হয়নি। এসব অভিযোগ সম্পর্কে আমরাও বলেছি, কিন্তু কোন রকম এর প্রতি ভ্রুক্ষেপ করা হয়নি।
তো আমরা এখন সবগুলো একত্রিত করে আমরা রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেছি আইনানুগভাবে, সাংবিধানিকভাবে, যাতে এর একটা বিহিত হয়। আর এই অবস্থা কেন আসলো, যে তারা একটার পর একটা অন্যায় করছে, অন্যায় করে আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে অকার্যকর করে ফেলেছে, এবং এটার পরিণতি কিন্তু ভয়াবহ হতে পারে। তো এখন তাদের এই পদে অব্যাহত থাকলে আমাদের জন্য বিপদ, চরম বিপদ ডেকে আনতে পারে। এই জন্য আমরা এই সম্মিলিতভাবে এই পদক্ষেপ নিয়েছি। অনেক ধন্যবাদ ডক্টর বদিউল আলম মজুমদার। একটা বিরতির পরে ফিরছি, এই প্রশ্নটি করতে চাই যে এতদিন আমলে নেওয়া হয়নি, যেটি আপনিও বলছিলেন, এবারে আমলে নেওয়া হবে, এই বিষয়ে কতটা আশাবাদী? ফিরছি রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। এই প্রশ্নটি সবার কাছে করতে চাই ডক্টর বদিউল আলম মজুমদার, আপনার কাছ থেকে, যে অতীতে আমলে নেওয়া হয়নি, আপনারা বারবার এরকম অভিযোগ করেছেন, আমলে নেওয়া হয়নি, এবার আমলে নেওয়া হবে, এই বিষয়ে আপনারা আশাবাদী? আমরা সংবিধান অনুযায়ী আইনানুগভাবে আমরা এই পদক্ষেপ নিয়েছি, রাষ্ট্রপতির নজরে এনেছি। রাষ্ট্রপতি সবার অভিভাবক, এবং আমাদের এই দেশের ভবিষ্যৎ বংশধরদের স্বার্থে আমি নিশ্চিত যে রাষ্ট্রপতি সঠিক সিদ্ধান্ত নেবেন। আর এটা তো শুধু এই যে দুর্নীতি করেছে, অর্থ আত্মসাৎ করেছে ইত্যাদি নয়, আমাদের নির্বাচনকে বিতর্কিত করেছে। এই যে 213টা সেন্টারে শতভাগ ভোট পড়েছে, 2টা সেন্টারে আওয়ামী লীগের প্রার্থী কোনো ভোট পায়নি, প্রায় 1200 সেন্টারে বিএনপির প্রার্থী কোনো ভোট পায়নি। এটা তো অসম্ভব, এইসব জালিয়াতি করেছে। তো এগুলোর অবসান হওয়া দরকার। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার করে বলছেন জিরো টলারেন্স এগেইনস্ট করাপশন। তো এটা দেখানোর সময়। তো আমি আশা করব এবং যে আমাদের রাষ্ট্রপতি সঠিক সিদ্ধান্ত নেবেন জনস্বার্থে এবং দেশের ভবিষ্যৎ বংশধরের স্বার্থে। এবং আমাদের এই নির্বাচন কমিশন এই আমাদের মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, কারণ মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছে আমাদের স্বাধিকার প্রতিষ্ঠার জন্য, আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার জন্য, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য, যাতে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম হয়। তো এই সবের সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে। তো এটা সময়ের দাবি যে অনেক ধন্যবাদ ডক্টর বদিউল আলম মজুমদার। আমরা তাদের আপনার কাছেও একই প্রশ্ন, এবং প্রধানমন্ত্রীর কাছেও আপনারা এই বিষয়ে চিঠি দেবেন বলে আমরা সংবাদ সম্মেলনে জানতে পারছিলাম, সেটিও কবে? না, আমরা আমার মনে হয় আপনারা ওই যে সঠিক তথ্য পাননি। আমরা সেখানে কোনো সিদ্ধান্ত নেইনি, এবং আমরা এখন ইটস টু আর্লি, আমরা এই নিয়ে কোনো আলাপ আলোচনাও করি নাই। তো আমাদের বিশ্বাস যে রাষ্ট্রপতি জনস্বার্থে এবং দেশের নাগরিকদের স্বার্থে আমাদের গণতন্ত্রের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেবেন। ডক্টর তোফায়েল আহমেদ, এই বিষয়ে আপনার কাছেও জানতে চাই। আমার প্রথম কথা হচ্ছে, আশাবাদী বা নিরাশাবাদী কোনোটাই নই। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার একটা নাগরিক হিসেবে দায়িত্ব, সেটা আমি পালন করি। তার পরবর্তী ধাপে কি হবে এটা কিন্তু আমার কনসার্ন থাকার কথা না। আমরা আশা করে থাকবো যে এটার একটা ইতিবাচক কোনো একটা ফলাফল পাওয়া যাবে, কিন্তু এটা আশা করা বা এটা জোর করে আবার আদায় করতে যাওয়া, এটা করার আমাদের দায়িত্ব, আমাদের শক্তি নাই, সামর্থ্য নাই। যতটুকু শক্তি সামর্থ্য ততটুকু করেছি, ততটুকু করাই আমার কর্তব্য বলে আমি মনে করেছি। কারণ এটা পয়েন্ট আউট করা, এটা সঠিক জায়গা মতো পৌঁছানো, তারপরে কিন্তু যারা করেছেন তার দায়িত্ব না, এটা আরো উপরের দিকের দায়িত্ব। তারা তাদের মতো করে এটা করবেন, যাই করবেন তাই ঠিক আছে। অনেক ধন্যবাদ ডক্টর তোফায়েল আহমেদ। জনাব এম কে রহমান, এবারে আমলে নেওয়া হবে এই অভিযোগগুলো, সেই বিষয়ে আপনি আশাবাদী? আমার মনে হয় এটা আর বাংলাদেশে এ ধরনের মানে নির্বাচন, তো আমি বলেছি যে মাগুরা নির্বাচন, মিরপুরের নির্বাচন, 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন, কিন্তু এই ধরনের জাস্টিস আজিজের বিদায়, পদত্যাগ, 1.5 কোটি ভোটার বেশি করা জালিয়াতির মাধ্যমে, এগুলোর ব্যাপারে কোনো মানে ফর্মালি কোনো অভিযোগ এভাবে বোধহয় দেওয়া হয়নি। আমার মনে হয় এটি এখন মহামান্য রাষ্ট্রপতি এখানে বলেছেন যে রাষ্ট্রপতির এইরূপ বুঝিবার কারণ থাকে, যে তাহলে এই বুঝিবার কারণটা এক্সক্লুসিভলি ইট ইজ দ্য প্রেরোগেটিভ অফ দি অনারেবল প্রেসিডেন্ট। এখন রাষ্ট্রপতি অভিযোগটার ব্যাপারে অভিযোগ দিয়েছেন, আমার মনে হয় সুচিন্তিতভাবে উনি এটা কনসিডার করবেন, করে এটা সারবত্তা দেখে এটা ব্যবস্থা নিতে পারেন এবং নেওয়া উচিত বলে। জনাব এম কে রহমান, যদি রাষ্ট্রপতি এটা আমলে নেয়, তাহলে অতীতে যে নির্বাচনগুলো আছেন, যারা এখন সংসদে আছেন বা নির্বাচিত হয়ে আছেন, তাদের বিষয়টা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে না? না না না, এটা তো যেসব অভিযোগ করা হয়েছে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, অদক্ষতার অভিযোগ আনা হয়েছে।
এই যে 9-10টা অভিযোগ 8-9টা, সেখানে তো নির্বাচন সংক্রান্ত কিছু বলা হয়নি, তেমন বলা আছে তো, হয়নি। নির্বাচনে অনিয়ম যে বক্তৃতা দিয়ে অসদাচরণের বেরিয়েছে অভিযোগ তো আছে। না সে ধরনের এইটা অভিযোগ, সেটা একটা একটু সাইড নির্বাচন অভিযোগ আছে, কিন্তু তোলা মূল হয়নি, অভিযোগ হলো নির্বাচন কমিশন নিয়ে conduct করা করেছে, হয়েছে, নির্বাচন corruption কমিশনের করেছে। বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। নির্বাচন নিয়ে যেগুলো করা হয়েছে নির্বাচন কমিশনেরই অভিযোগ, এগুলো নির্বাচন কমিশন এই কাজগুলো করতে পারেনি। হ্যাঁ, এখানে আইনের একটা দিক আছে, যেসব বিষয়গুলো সেটেল হয়ে গেছে এই অভিযোগ সেগুলোকে করা হয়েছে। রিট্রিভ করা যায় না, সেই একটা হিসেবে বুঝলাম এগুলো যে আইনগতভাবে বৈধতা পেয়ে গেছে, সেটার কোনো আমার অসুবিধা হওয়ার কোনো কারণ নাই। জি, আমার মনে হয় স্পষ্ট, মানে যেটা হয়ে গেছে সেটার বৈধতা পেয়ে গেছে, বিষয়টি হয়তো এরকমই। আমি সব শেষ সময় ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনার কাছ থেকেও এই বিষয়ে শুনতে চাই, এবারে আমলে নেওয়া হবে বলে আপনি আশাবাদী কিনা? জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিতে কি করো? এখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, এবং তার এই সরকারে আসবার প্রাক্কালে তিনি গত 30 ডিসেম্বর নির্বাচনের পরদিন গণভবনে যারা আমরা নির্বাচন কাভার করেছি বা নির্বাচন নিয়ে কাজ করেছি তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং তার সরকারের রূপরেখা কি হবে যেটি তিনি গঠন করতে যাচ্ছেন তার 3টি বিষয় তিনি এমফাসাইজ করেছেন। একটি হচ্ছে জিরো টলারেন্স টু করাপশন, জিরো টলারেন্স টু টেরোরিজম, জিরো টলারেন্স টু ড্রাগ ট্রাফিকিং। এবং সেই আলোকে যদি চিন্তা করেন এবং কোভিড পূর্বকালে তার দলের অঙ্গ সংগঠনগুলোর মধ্যে যারা মাত্রাতিরিক্ত সীমা লঙ্ঘন করেছেন তাদেরকে কিন্তু তিনি রিট্রিট করবার প্রক্রিয়া শুরু করেছিলেন। কোভিডের কারণে হয়তো কিছুটা স্রোতগতি সম্পন্ন হয়েছে, কিন্তু তার মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে শুদ্ধি অভিযান চলছে এবং কোনো সেক্টরই কিন্তু বাদ থাকছে না। তো ফলে আশাবাদী হতে কোনো সমস্যা থাকবার কথা নয়, তবে ম্যাগনিচিউডটা সেটা ইম্পর্টেন্ট, এবং এখানে গঠনমূলক দৃষ্টিকোণ থেকে বিষয়গুলোকে দেখা উচিত। সেন্সেশনাল একটা দৃষ্টিকোণ থেকে যে খায় ভালো, সুতরাং বিষয়গুলো আমরা সেভাবে উত্থাপন করলাম এবং কোনো সলিউশনে গেলাম না। অনেক ধন্যবাদ, নিশ্চয়ই একটা সলিউশন আমরাও আশা করতে চাই। অনেক ধন্যবাদ নাজমুল হাসান কলিমুল্লাহ, অনেক ধন্যবাদ জনাব এম কে রহমান, ডক্টর বদিউল আলম মজুমদার এবং ডক্টর তোফা আহমেদ, আপনাদের চারজনকে বিদায় নিচ্ছি আজকের মতো রাজকাহন থেকে।